সাইমুম সিরিজ ৫ রক্তাক্ত পামির পর্ব ৬। অলগা এবং ফারহানা রেস্ট হাউজে সিঁড়ি দিয়ে উঠছিল তাদের রুমে যাবার জন্য। রাতের খাওয়া হয়ে গেছে, এখন যাওয়ার জন্য গোছগাছ করার পালা। আজ রাতের খাওয়ার আগে সমাপনী অনুষ্ঠান শেষ হয়েছে। এখন যার ইচ্ছা আজ যেতে পারে, কাল সকালেও যেতে পারে। আজ গেলে তাকে নিজের ব্যবস্থাপনায় যেতে হবে। ওরা দোতলায় উঠে গেছে। এমন সময় বেয়ারা গিয়ে অলগাকে খবর দিল স্যার তাকে তার অফিসে ডাকছেন। ফারহানা চলে গেল তার রুমে। অলগা স্যারের সাথে দেখা করার জন্য নিচে নেমে গেল। ফারহানা গিয়ে তার বিছানায় গা এলিয়ে অলগার জন্য অপেক্ষা করছিল। অলগা এলেই দুজনে মিলে গোছগাছে লাগবে। অলগা ১৫ মিনিট পরে এল। ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দিল। অলগার মুখ ফ্যাকাশে, চোখ দুটিতে তার উদ্বেগ ও ভীতি। ফারহানা তার দিকে চেয়ে বিস্মিত হল। উদ্বিগ্নভাবে উঠে বসল সে। বলল, কিছু হয়েছে অলগা তোমার? কিছু উত্তর দিল না অলগা। নীরবে এসে তার পাশে বসল। ফিস ফিস করে বলল, গোয়েন্দা পুলিশ এসেছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। বোধহয় আমাকে কিছু জিজ্ঞাসাবাদ করবে এবং বাড়ি সার্চ করবে। কেন? জিজ্ঞাসা করল ফারহানা। ব্যাপারটা পরিষ্কার। ওরা দুজন আমার মার সেকশনে এবং পাশের চেয়ারে বসে কাজ করত। সুতরাং মার সাথে তাদের কোনো যোগসাজশ থাকতে পারে। যদি থাকে, আমিও তাহলে তার সাথে যুক্ত আছি। সুতরাং ওদের সন্ধানে আমার এখানে আসা স্বাভাবিক। আয়েশা আলিয়েভা এবং রোকায়েভার জন্য উদ্বিগ্ন হল ফারহানা। অলগার বাড়ি সার্চ হলেই তো ওরা ধরা পড়ে যাবে। এখন কি করবে সে? কিন্তু ফারহানা কিছু বলার আগেই আবার কথা বলল অলগা। বলল, আমার বেশি সময় নেই ফারহানা, তোমাকে একটা দায়িত্ব দিতে চাই। কি দায়িত্ব? দ্রুত কণ্ঠে বলল ফারহানা। আমি আসার সময় ওদের দুজনকে আমার খালার বাড়িতে সরিয়ে রেখে এসেছি। আমার বাড়ি সার্চ করার পর এরা তার বাড়িও সার্চ করবে। তারা সেখানে পৌঁছার আগেই তোমাকে গিয়ে ওদের সেখান থেকে সরাতে হবে। পারবে? ফারহানা খুশি হল। আয়েশা আলিয়েভা এবং রোকায়েভাকে নিরাপদে সরিয়ে নেবার পথ একটা আছে জেনে আল্লাহর শুকরিয়া আদায় করল। ফারহানা অলগাকে জড়িয়ে ধরে বলল, চিন্তা করো না বোন, এ দায়িত্ব আমি নিলাম। খুশিতে অলগার মুখটি উজ্জ্বল হয়ে উঠল। বলল সে, আমার মায়ের জন্য আমি কোনোদিন কিছু করতে পারব কিনা জানি না, এদের জন্য কিছু করতে পারলেও আমি শান্তি পাব এই ভেবে যে মায়ের দেয়া একটা দায়িত্ব পালন করেছি। তার দুচোখে ২ ফোঁটা জল টলটল করে উঠল। ফারহানা অলগার কাঁধে একটা হাত রেখে সান্ত্বনা দিয়ে বলল, কেঁদো না বোন, মজলুমদেরই অবশেষে জয় হবে। হবে বলছ? আমার মা আবার ফিরে আসবেন? নিরাশ হতে আল্লাহ নিষেধ করেছেন, সুতরাং আমরা অবশ্যই করব। তোমাদের আল্লাহ সম্পর্কে আমি জানতে চাই ফারহানা। তোমাদের জীবন্ত ধর্মবিশ্বাস আমার ভালো লাগে। বেশ, তুমি জানবে। অলগা আর কোনো কথা বলল না। তাড়াতাড়ি কাগজে খালার ঠিকানা লিখে ফারহানার হাতে দিয়ে বলল, আমার বাড়ি সার্চ করার সময়টুকু হয়তো তুমি পাবে ওদের সরিয়ে নেবার জন্য। ফারহানা বলল, আমি সব বুঝেছি অলগা, তুমি চিন্তা করো না। অলগা সবে কাপড় চোপড় গোছগাছে হাত দিয়েছে। দরজায় নখ হল। দরজা খুলে দিল অলগা। দেখল স্বয়ং স্যার দাঁড়িয়ে। অলগা বলল, আসছি স্যার, হয়ে গেছে। বাথরুম থেকে বেরিয়ে এলো ফারহানা। সেও স্যারকে বলল, স্যার আমিও চলে যাচ্ছি, সব ঠিক করে নিয়েছি। মস্কো বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক অধ্যাপক নিকোলাই স্টেপনাব বলল, যেতে পারো, আমরা তো বলেই দিয়েছি। একটু থামল স্টেপনাব। তারপর অলগার দিকে তাকিয়ে নিচু কণ্ঠে বলল, ভয় করো না অলগা, ভয় করেও কোনো লাভ নেই। স্রষ্টাকে ডাকো। অলগা হাতের কাজ থামিয়ে বিস্ময়ে স্যারের দিকে তাকিয়ে বলল, আপনিও ঈশ্বরের কথা বলছেন? অধ্যাপক স্টেপনাব গম্ভীর কণ্ঠে বললেন, তোমার মার মতো আমরা সাহসী নই, তাই উচ্চকণ্ঠে বলতে পারি না। কিন্তু আমরা কেউ না বললেও ঈশ্বর আছেন এবং থাকবেন। অলগা কিছু বলতে যাচ্ছিল। অধ্যাপক স্টেপনাব বাধা দিয়ে বলল, কোনো কথা নয়, তৈরি হয়ে নাও, তাড়াহুড়া করছে ওরা, এসে পড়বে হয়তো এখানেই। অলগা তৈরি হয়ে স্যারের সাথেই বেরিয়ে গেল। পরে ফারহানাও বেরিয়ে এল।
ফারহানা নিচে এসে দেখল একটা চকচকে গাড়ি। গাড়ি বারান্দা থেকে বেরিয়ে গেল। গাড়ি বারান্দার একপাশে দাঁড়িয়ে অধ্যাপক স্টেপনাপ। ফারহানা বুঝল এই গাড়িতেই অলগা গেল। ফারহানাকে দেখে অধ্যাপক স্টেপনাপ বলল, কিসে যাবে? বিমানের সিট তো মিলবে না, গাড়িতেই যাব স্যার। একা যাচ্ছ? বিমানেই যাও। এখনই আলাপ হল সিট একটা আছে। খুশি হল ফারহানা। 15 মিনিট পর বিমান ছাড়বে। সব মিলিয়ে অন্তত আধা ঘণ্টা আগে মস্কো পৌঁছা যাবে। ফারহানা বলল, স্যার আপনি একটু টেলিফোনে বলে দিন। অধ্যাপক স্টেপানাপ বলল, তুমি যাও, আমি বলে দিচ্ছি। ফারহানা গাড়িতে যাওয়ার পরিকল্পনা বাদ দিয়ে এয়ারপোর্ট চলল। বিমানে সিট পেয়ে গেল ফারহানা। পিছনের দরজার কাছাকাছি একটা সিট পেল সে। বিমান উড়ল আকাশে। টয়লেটে যাবার সময় ফারহানা কয়েক সারি সামনে দেখতে পেল অলগাকে। দেখে সে চমকে উঠল। তাহলে সড়কপথে তারা যায়নি, অথচ সে মনে করেছিল ওরা গাড়িতেই যাচ্ছে। ব্যাপারটা চিন্তা করতেই শিউরে উঠল সে। বিমানে সে সিট না পেলে কি অবস্থা দাঁড়াত? তার মিশন নির্ঘাত ফেল হতো। কিছুতেই সে ওদের আগে অলগার খালাম্মার বাড়িতে পৌঁছাতে পারত না। আল্লাহর শুকরিয়া আদায় করল ফারহানা। আল্লাহ যেন বিশেষ করুণায় বিমানে আসা সুখ করে দিয়েছেন। বিমান মস্কো বিমানবন্দরে এসে ল্যান্ড করল। ফারহানা অলগাদের পিছু পিছুই নামল বিমান থেকে। বিমানবন্দর থেকে বেরুতেই একটা কার এসে তাদের সামনে দাঁড়াল। অলগাকে ড্রাইভারের পাশে সামনের সিটে তুলে দিয়ে গোয়েন্দা অফিসার দুজন পিছনের সিটে বসল। ওরা চলে গেলে ফারহানা ভালো চকচকে একটা ট্যাক্সি ভাড়া করে বেরিয়ে পড়ল। ড্রাইভার একজন মাঝারি বয়সের রাশিয়ান। ফারহানা তাকে বলল, গোর্কি রোড থেকে আমার দুজন বান্ধবীকে নিয়ে কারকোবব রোডে যাব। চলতে চলতে ভাবল ফারহানা, অলগার খালাম্মা কেমন হবে? আয়েশা আলিয়েভা এবং রোকাইয়েভা তার সাথে আসতে চাইবে কিনা? সময় হাতে বেশি নেই। অনুমান সত্য হলে অলগার বাড়ি সার্চ করার পরপরই তারা অলগার খালাম্মার বাড়িতে যাবে। সুতরাং মিনিট 15-র বেশি সময় নেয়া তার কিছুতেই ঠিক হবে না। গোর্কি রোডে অলগার খালাম্মার বাড়ির ঠিকানা ফারহান আবার মনে মনে আওড়াল। বই 21/11। তখন রাত 9:30 বাজে। ফারহানা গোর্কি রোডের 21 নম্বর ব্লকে গিয়ে পৌঁছাল। গাড়ি বারান্দায় দাঁড় করিয়ে রেখে ফারহানা উপরে উঠে গেল লিফটে চড়ে। 11 নম্বর ফ্ল্যাট 4 তলায়। ফারহানা 11 নম্বর ফ্ল্যাটের দরজায় গিয়ে নক করল। 1 বার, 2 বার, 3 বার। আমি অলগার কাছ থেকে এসেছি। আপনি কি অলগার খালাম্মা? হ্যাঁ, বলল মহিলাটি। জরুরি কথা আছে, ভেতরে আসতে চাই। আসুন, বলে স্বাগত জানাল মহিলাটি। ভেতরে ঢুকেই ফারহানা বলল, আমাকে আয়েশা ও রোকাইবার কাছে নিয়ে চলুন। অলগার খালাম্মা আরেকবার ফারহানার দিকে তাকাল। সন্ধানী দৃষ্টি তার। আমাকে বিশ্বাস করুন বলে খালাম্মার ঠিকানা লেখা অলগার হস্তাক্ষর খালাম্মার হাতে দিল। সেদিকে একবার তাকিয়ে খালাম্মা ফারহানাকে নিয়ে তার বেডরুমে গেল। ডেকে আনল আয়েশা আলিয়েবা এবং রোকাইবাকে। তারা আসতেই সালাম দিয়ে বলল, ফারহানা, আমি ফাতেমা ফারহানা, আমি মুসলিম তাজিক। আয়েশা আলিয়েবা এবং রোকাইবা দুজনেই তাকে জড়িয়ে ধরে চুমু খেয়ে স্বাগত জানাল। ফারহানা খালাম্মার দিকে তাকিয়ে বলল, এই মুহূর্তে অলগার বাড়ি সার্চ হচ্ছে, সেখান থেকে তারা এখানে আসতে পারে। আমি এদের দুজনকে নিয়ে যেতে চাই। অলগার মতো এটাই। সার্চ হওয়ার কথা শুনে খালাম্মার মুখ ফ্যাকাশে হয়ে গেল। আতঙ্কের একটা ছায়া নামল তার চোখে। সে বলল, অলগার, এটাই মতো হলে আমার আপত্তি নেই, কিন্তু তোমার পরিচয় কি মা? কোথায়, কিভাবে এদের নিয়ে যাবে? ফারহানা বলল, আমি এদের বোন, আপনি নিশ্চিন্ত থাকুন। ফারহানা মাথা নিচু করে খালাম্মার হাতে একটু চুমু খেয়ে বলল, চলি খালাম্মা। আর ওদিকে চেয়ে বলল, চলুন বোনেরা। আয়েশা আলিয়েভা ফারহানাকে দেখেই তাকে বিশ্বাস করেছে। সে যাবার জন্য ঘুরে দাঁড়াবার আগে খালাম্মাকে জড়িয়ে ধরে বলল, অলগাকে আমার ভালোবাসা দিবেন, কোনোদিনই আপনাদের কথা ভুলব না। লিফট দিয়ে 3 জনেই নেমে এলো গাড়ি বারান্দায়। ড্রাইভার গাড়ি খুলে ধরল। ওরা 3 জনেই পেছনের সিটে উঠছিল। তারা কেউই লক্ষ্য করল না আয়েশা আলিয়েভা এবং রোকাইয়েভার দিকে চোখ পড়তেই ড্রাইভারের ভ্রুটা কেমন কুঞ্চিত হয়ে উঠেছিল। গাড়ির দরজা বন্ধ করে ড্রাইভার তার সিটে গিয়ে বসল। ছেড়ে দিল গাড়ি।
পিছনের সিটের মাঝখানে বসেছে আয়েশা আলিয়েভা। সামনের 2 আসনের ফাঁক দিয়ে স্পিডোমিটার, গাড়ির গিয়ার পরিবর্তন, স্টিয়ারিং হুইলে রাখা ড্রাইভারের 2টি হাত সবই দেখতে পাচ্ছে সে। স্পিডোমিটারের কাঁটা 50-তে, বলা যায় আস্তেই চলছে গাড়ি। এক জায়গায় এসে সামনের গাড়িগুলো মনে হয় কোনো কারণে থেমে গেল। এ গাড়িটাও দাঁড়িয়ে পড়ল। হর্ন দিচ্ছে বারবার ড্রাইভার। এ গাড়ির হর্ন শুনে চমকে উঠল আয়েশা আলিয়েভা। একটা নির্দিষ্ট কোডে হর্ন বাজানো হচ্ছে। এ কোড তার কাছে পরিচিত। ফ্র এবং কমিউনিস্ট সরকারের গোয়েন্দারা এই কোডে হর্ন বাজায়। ট্রেনিংয়ের সময় সেও এটা শিখেছে। তাহলে এ গাড়ি কমিউনিস্ট গোয়েন্দা অথবা ফ্রোয়ের। এ ব্যাপারে নিশ্চিত হবার পর শিউরে উঠল আয়েশা আলিয়েভা। সে মাথা কাত করে ফারহানার কানে কানে বলল, এ গাড়ি আপনার ভাড়া করা নিশ্চয়? হ্যাঁ, বলল ফাতিমা ফারহানা। কোথা থেকে ভাড়া করেছেন? বিমানবন্দর থেকে। এ গাড়ি গোয়েন্দা বিভাগের। শুনেই ফারহানা উদ্বেগের মধ্যেও একটা সান্ত্বনা খুঁজল। আমাদের পরিচয়ও জানবে কি করে? আয়েশা আলিয়েভা তার রিভলভার হাতে তুলে নিয়েছে। ঝুঁকে পড়েছে সামনের দিকে। তার চোখ দুটো কে ড্রাইভারের সিটের সমান্তরালে নিয়ে গেছে। এখন ড্রাইভারে সবকিছু সে দেখতে পাচ্ছে। হঠাৎ সে দেখল ড্রাইভার তার পকেট থেকে একটা ছোট ওয়্যারলেস সেট বের করে মুখের কাছে ধরল। সে কিছু ইনফরমেশন পাচার করবে এ ব্যাপারে নিশ্চিত হল আয়েশা আলিয়েভা। তাহলে আমাদের চিনতে পেরেছে? চিন্তা করার সাথে সাথে আয়েশা আলিয়েভা পায়ে ভর দিয়ে একটু উঁচু হল এবং ড্রাইভারের ঘাড়ের বিশেষ স্থান লক্ষ্য করে সজোরে রিভলভারের বাট চালাল সে, এবং সাথে সাথেই সিট টপকে স্টিয়ারিং হুইল হাতে নিল। গাড়িটা একটু ঝাঁকুনি খেয়ে একটু বেঁকে গিয়ে আবার ঠিক হয়ে গেল। ঘাড়ের বাম পাশে কানের নিচে ঠিক মোক্ষম জায়গাতেই আঘাত লেগেছিল। আঘাত লাগার সাথে সাথেই ডান পাশে ঢুলে পড়েছিল ড্রাইভার। মাথাটা সিট এবং গাড়ির দেয়ালের পাশে ঢুকে গিয়েছিল। দেহে মধ্যভাগটা সিটের উপর ছিল। আয়েশা আলিয়েভা সেটা ঠেলে নিচে নামিয়ে দিল। ড্রাইভারের দেহটা বেঁকে সিটের পাশে এমন করে ঠেসে গেছে যে তার পক্ষে উঠা অসম্ভব। সিটে ভালো করে বসে গাড়ির স্পিড বাড়িয়ে দিল সে। পিছনের সিটে বসে ফাতিমা, ফারহানা এবং রোকাইভা কাজগুলো দেখছিল। আলিয়েভার হাতে গাড়ির নিয়ন্ত্রণ আসার পর হাঁপ ছেড়ে বাঁচল ফাতিমা, ফারহানা এবং রোকাইভা। অন্যদিকে আয়েশা আলিয়েভা ভাবছিল অন্য জিনিস। গোয়েন্দার ড্রাইভার ইতিমধ্যেই কোনো তথ্য পাচার করেছে কিনা। গাড়িতে উঠার পর যত দূর মনে পড়ে গোয়েন্দা সে সুযোগ পায়নি। তার এ চিন্তা ঠিক কিনা সে বিষয়ে নিশ্চিত হবার জন্য সে রিয়ারভিউর দিকে উদ্বিগ্নভাবে তাকিয়েছিল। সে গাড়ির স্পিড বাড়িয়ে স্লো করে দিয়ে বিভিন্নভাবে পরীক্ষা করল। না, কেউ ফলো করছে না। তাহলে সে খবর পাচার করতে পারেনি। সবে সে চেষ্টা করতে যাচ্ছিল বলে মনে হয়। আশ্বস্ত হল আয়েশা আলিয়েভা। ড্রাইভার তার গাড়ির নম্বরটা এবং অবস্থানটা যদি হেড অফিসে দিয়ে দিতে পারত, তাহলে এতক্ষণে ওরা চারদিক থেকে এসে ঘিরে ফেলত। ওদের সে ট্র্যাপ থেকে বেরুনো কঠিন হতো। আল্লাহ একটা বড় সাহায্য করেছেন। মুখ ফিরিয়ে ফারহানাকে লক্ষ্য করে আয়েশা আলিয়েভা বলল, যে ঠিকানায় যাচ্ছি সেখানে ড্রাইভার এবং গাড়ির সামাল দেওয়ার ব্যবস্থা আছে তো? আয়েশা আলিয়েভা কি বলতে চায় তা ফাতিমা, ফারহানা বুঝল। বলল, আছে, নিশ্চিত থাকুন। কারক সড়ক আলিয়েভা চেনে। এখানে বড় বড় কর্তাদের বাস। অনুসরণ সম্পর্কে নিশ্চিন্ত হবার জন্য অনেকটা পথ ঘুরে আলিয়েভা জিজ্ঞেস করল, কত নম্বর? B700, আর একটু সামনে, বলে দিব আমি, বলল ফারহানা। B700 কমিউনিস্ট পার্টির সেন্ট্রাল কমিটির সদস্য এবং পলিট ব্যুরোর সদস্য কনস্টাইন কারিমভের বাসা। তিনি সরকারি বাড়িতে থাকেন। এখানে থাকে তার বড় ছেলে ফরিদভো। তার বয়স 50 এবং মস্কো মহানগরী কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সে। আজ 5 বছর ধরে সে সাইমুমেরও সদস্য। তার স্ত্রী হামিদাও সাইমুমের মহিলা ইউনিটে কাজ করে। মধ্য এশিয়ার মুসলমানদের মুক্তির চাইতে তাদের বড় কামনা আর কিছুই নাই। ফরিদবের বাড়ি সাইমুম প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করে থাকে। কারক রোডের অপোজিটে স্ট্যালিন এভিনিউ। ফরিদবের বাড়ি পেছন দিকের গোপন দরজাটা খুললে স্ট্যালিন এভিনিউতে দাঁড়ানো অসতিপর কূটনীতিক ফেদর বেলিখোভের বাসায় পৌঁছানো যায়। তিনি জাতিতে রাশিয়ান, কিন্তু বিয়ে করেছিলেন তার সহপাঠী এক কাজাক মেয়েকে। দীর্ঘ কয়েক যুগ তিনি বিভিন্ন আরব দেশে কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন।
সে সময় থেকেই তিনি একদিকে স্ত্রীর প্রভাব, অন্যদিকে ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে গোপনে ইসলাম গ্রহণ করেন। তারপর তিনি মধ্যপ্রাচ্য থাকতেই সাইমুমের আন্দোলনের প্রতি আকৃষ্ট হন। তিনি আজ মস্কোর সাইমুম ব্রাঞ্চের প্রধান উপদেষ্টা। তিনি সবকিছুই ছেড়ে দিয়েছেন সাইমুমকে। তার বাড়িতেই সাইমুম মহিলা ব্রাঞ্চের অফিস। তার একমাত্র নাতনি হাসনা আইরিনা মস্কো বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। মহিলা ইউনিটের সে অফিস সেক্রেটারি। এই মহিলা ইউনিটের অফিসে আসার জন্য ফরিদোভ এবং বেলিগভ উভয়ের বাড়ির পথই ব্যবহার করা হয়। ফরিদোভের বিরাট গেট পার হয়ে আলিয়েভার গাড়ি ফরিদোভের গাড়ি বারান্দায় প্রবেশ করল। গাড়ি থামতেই ফারহানা নেমে ভিতরে গেল। কয়েক মিনিট তারপরই ফরিদোভ এবং তার স্ত্রী হামিদা ফারহানার সাথে বেরিয়ে এল। গাড়িতে চাবি দিয়ে গাড়ি থেকে নামল আয়েশা আলিয়েভা, নামল রোকাইয়েভাও। হামিদা এগিয়ে এসে প্রথমে জড়িয়ে ধরল আয়েশা আলিয়েভাকে, তারপর রোকাইয়েভাকে। কুশল বিনিময়ের পর আয়েশা আলিয়েভা ফারহানার দিকে তাকিয়ে বলল, গাড়ি ও ড্রাইভারের বিষয় বলছেন? ফরিদভ এগিয়ে এসে বলল, তোমরা ভিতরে যাও মা, আমি জানি গাড়ি এবং ড্রাইভার দুটোর অস্তিত্বই আমাদের জন্য বিপজ্জনক। আয়েশা আলিয়েভার হাত থেকে চাবি নিয়ে ফরিদভ গিয়ে গাড়িতে বসল। বেরিয়ে গেল গাড়ি। হামিদা সবাইকে নিয়ে ভিতরে চলে গেল। হামিদার বাড়ি পেরিয়ে সেই গোপন দরজা দিয়ে মহিলা সাইমুমের অফিস অর্থাৎ ফেদর বেলিগভের বাড়িতে গিয়ে বসল। তাদের সাথে হাসনা আইরিনা এসে যোগ দিল। তার সাথে এলো কিছু বিস্কুট ও গরম দুধ। ফাতিমা ফারহানা সবার হাতে বিস্কুট তুলে দিয়ে দুধের গ্লাস এগিয়ে দিয়ে নিজে একটা গ্লাসে চুমুক দিয়ে বলল, আমি গোয়েন্দা বইতে এতদিন যা পড়েছি তা আজ নিজ চোখে দেখলাম। বোন আয়েশা যেভাবে পেছনের সিট থেকে গিয়ে ড্রাইভারকে কাবু করে সিট দখল করল তা এক অবিশ্বাস্য ঘটনা। সবচেয়ে বড় কথা, ড্রাইভারকে সরকারি গোয়েন্দা বলে চিনতে পারাটা আমার কাছে এখনও এক স্বপ্ন বলে মনে হচ্ছে। ফারহানার কথা শেষ হতেই রোকাইয়েভা বলল, মস্কোভা বন্দি শিবির থেকে সরকারি গাড়িতে করে সরকারি প্রাসাদে আসার পথে বোন আয়েশা যেভাবে একাই ৩ সশস্ত্র রক্ষীকে কাবু করেন, সেটা বোন ফারহানা জানলে আজকের ঘটনাকে কোনো ঘটনাই বলতেন না। রোকাইয়েভা থামতেই সবাই বলে উঠল, কি সেই ঘটনা? গরম দুধে চুমুক দিতে দিতে গোটা কাহিনী বলল রোকাইয়েভা। তারপর আজকের কাহিনী শোনাল ফারহানা। সবাই যখন আনন্দ বিস্ময় নিয়ে আয়েশা আলিয়েভার প্রশংসায় মুখ খুলছে, তখন আলিয়েভা ধীর কণ্ঠে বলল, আপনাদের মতো আমিও বিস্ময় বোধ করছি। যা করেছি তাঁর যোগ্যতা আমার নেই। আল্লাহই নিজ হাতে আমাদের সাহায্য করেছেন। সুতরাং প্রশংসা কিছু করতে হলে তারই করতে হবে। আয়েশা আলিয়েভার কথায় সবাই চুপ করল। ফারহানা মুখ খুলল প্রথম, বলল, আয়েশা আপা ঠিকই বলেছেন, আমাদের প্রতি পদক্ষেপই আমরা এটা দেখেছি। হামিদা বলল, আল্লাহ আমাদের কবুল করেছেন, তারই প্রমাণ এটা। একটু থেমে আবার হামিদাই বলল, আল্লাহর সাহায্য পাওয়ার যোগ্যতা যদি আমরা বাড়াতে পারি, তাহলে দেখব বিজয় আমাদের খুবই নিকটে। মধ্য এশিয়ার মানুষের সাথে কমিউনিস্ট সরকারের মানসিক বিভাজন সম্পূর্ণ হয়ে গেছে এবং তার ফলে একটা দৈহিক ভাঙনও স্পষ্ট হয়ে উঠেছে। এটা চূড়ান্ত হওয়া একটা সময়ের ব্যাপার মাত্র। হামিদা খালাম্মা থামল, কিন্তু কেউ আর কোনো কথা বলল না। সবারই শূন্য দৃষ্টি সামনে, যেন সন্ধান করছে মুক্তির সেই সোনালি দিগন্ত কত দূর। মস্কোতে ওয়ার্ড রেড ফোর্সেস, ফ্রেয়ের বড় বড় মাথাগুলো কয়েকদিনে ঘেমে উঠেছে। গেল কোথায় মেয়ে দুটি? বিমানবন্দর, বাস স্টেশন এবং রেলওয়ে স্টেশনগুলোকে বলতে গেলে সিল করে দেয়া হয়েছে। মস্কো থেকে তারা বেরুতেই পারে না, মস্কোতেই তারা আছে। ড্রাইভার সমেত ট্যাক্সি লাপাত্তা। তারপর মস্কোভা নদী থেকে তাদের উদ্ধার থেকেও যে প্রমাণ পাওয়া গেছে, তাতে বিশ্বাস আরও প্রবল হয়ে উঠেছে তারা মস্কোতেই আছে। কিন্তু কোথায় আছে, প্রাণপণ চেষ্টা করেও এর কোনো হদিশ তারা করতে পারেনি। মস্কোভা বন্দি শিবিরে যারা আছে তাদের সবার আত্মীয় স্বজনের বাড়ি সার্চ করা হয়েছে, কিন্তু কোনো তথ্য পাওয়া যায়নি। মস্কোভা বন্দি শিবিরেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু কিছুই বের করা যায়নি। এই ব্যর্থতাকে মস্কোর কমিউনিস্ট পার্টির মহাশক্তিধর ফার্স্ট সেক্রেটারি, যিনি দেশের সবকিছুর ভাগ্যবিধাতা, বিষয়টাকে নিজের প্রেস্টিজের সাথে যুক্ত করে ফেলেছেন। সরকারি প্রাসাদের নিরাপত্তা প্রধানকে বরখাস্ত করা হয়েছে। মস্কোর নিরাপত্তা প্রধানকে ডেকে ধমকানো হয়েছে। সব মিলিয়ে বিষয়টা নিয়ে উপরতলা এখন আগুন। মস্কোর ঘরে ঘরে সার্চ ছাড়া
মস্কোর নিরাপত্তা বিভাগ আর সবকিছুই করেছে। এ ব্যাপারগুলো সবই সাইমুমের নজরে আছে। আয়েশা আলিয়েভা এবং রোকাইয়েভাকে বেশি দিন মস্কো রাখা ঠিক হবে না, এটা চিন্তা করেই মস্কোর সাইমুম শাখা একটা প্ল্যান তৈরি করেছে ওদের মধ্য এশিয়ায় পাঠাবার জন্য। প্রতি ১৫ দিনে একবার একটা বিশেষ ট্রেন মস্কো থেকে তাসখন্দ যায়। বিলাসবহুল এ বিশেষ ট্রেনটি মূলত ভ্রমণকারীদের জন্য, যারা বৈচিত্র্যময় ল্যান্ডস্কেপ দেখতে ভালোবাসে। বিদেশিদের জন্য এ ট্রেনটি একটা বড় আকর্ষণ। যারা সোজা তাসখন্দ যেতে চায় এমন স্বদেশী যাত্রীও এতে ওঠে। এ ট্রেনটির সবচেয়ে বড় বিশেষত্ব হল মাঝখানে তেল নেবার জন্য একবার দাঁড়ানো ছাড়া আর থামে না, যাত্রী উঠানামা কোথাও আর করে না। নিয়ম হল এ ট্রেনে টিকিটের জন্য ফটো সমেত দরখাস্ত করতে হয়। দরখাস্তের পর বিশেষ টিকিট কার্ড ইস্যু করা হয়। সে কার্ডে প্যাসেঞ্জারের ফটো জুড়ে দেয়া থাকে। এই টিকিট কার্ড মূলত একটা আইডেন্টিটি কার্ডই। সাইমুম ঠিক করছিল ট্রেনেই আয়েশা আলিয়েভা ও রোকায়েভার জন্য নিরাপদ হবে। এর সবচেয়ে ভালো যে দিকটা সাইমুম বিবেচনা করছে সেটা হল সামনের তারিখে এ ট্রেনের ডাইরেক্টর যিনি, তিনি একজন উজবেক, নাম আবু আলী সুলেমানভ। আফগান যুদ্ধে তার 2 ছেলে মারা গেছে। যুদ্ধের শুরুতে যে উজবেক ব্রিগেডকে আফগানিস্তানে পাঠানো হয় তাতে তার 2 ছেলে সামিল ছিল। সুলেমান মনে করে তার ছেলেদের জোর করে যুদ্ধে পাঠিয়ে মেরে ফেলা হয়েছে, লাশ পর্যন্ত সে পায়নি। সেই থেকে সুলেমান কমিউনিস্ট সরকারের উপর ভীষণ ক্ষুব্ধ। তারপরই সাইমুমের সাথে তার যোগাযোগ হয়। মুসলিম মধ্য এশিয়াকে কমিউনিস্ট অক্টোপাস থেকে মুক্ত করার জন্য সুলেমান ভো এখন একনিষ্ঠভাবে কাজ করছে। এই সুলেমান ভোই আশ্বাস দিয়েছে এই ট্রেন অন্য মাধ্যমের চেয়ে অপেক্ষাকৃত নিরাপদ। ট্রেনে বেশ কিছু রেলওয়ে পুলিশ থাকে, এরাই পথের সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে। কিন্তু ভয়ঙ্কর কিছু নয়, এরা দুর্নীতিবাজ। বেশিরভাগ সময় ঘুমিয়েই কাটায় এই বিশেষ ট্রেনটির জন্য টিকিট কার্ড ইস্যু করে রেলওয়ে বিভাগ, কিন্তু ওকে করে নিরাপত্তা বিভাগ। ঠিক হয়েছে, আয়েশা আলিয়েভা এবং রোকায়েভাদের জন্য নকল ফটো দিয়ে টিকিট কার্ড তৈরি হবে। নকল ফটোর টিকিট কার্ড যাবে নিরাপত্তা বিভাগে পাশের জন্য। সেখান থেকে পাশ হয়ে আসার পর ফটোর উপরের অংশ পাল্টে ফেলা হবে। এ কাজ রেলওয়ে দফতরে অনেক হয় পয়সার বিনিময়ে। শেষ মুহূর্তে টিকিট কার্ড বদলের ব্যাপারটা সম্ভব হয় না বলে নতুন কাউকে অ্যাকোমোডেট করার জন্য এটা করা হয়। সেখানকার দায়িত্ব সুলেমানভ নিজেই নিয়েছে। কার্ড হয়ে গেল। মস্কোর মহিলা ইউনিট, ছাত্রী ইউনিট সকলের কাছে বিদায় নিল আয়েশা আলিয়েভা এবং রোকাইয়েভা। গাড়িতে করে ফাতিমা, ফারহানা, খাদিজায়েভা এবং হাসনা আইরিনাই তাদের পৌঁছে দিল দক্ষিণ মস্কোর রেল স্টেশনের সুলাইমানভের অফিস বারান্দায়। পৌঁছে দিয়ে বিদায় নিয়ে তারা ঘুরে দাঁড়াল আসার জন্য। আয়েশা আলিয়েভা ফারহানার হাত ধরে একপাশে টেনে নিয়ে কানের কাছে মুখ নিয়ে বলল, কিছু বলবে তাকে? মুখে তার দুষ্টুমির হাসি। কাকে? তার চোখে কিছুটা বিস্ময়। তাকে? কাকে? ইস, কাকে আবার নেতাকে? মুখে এক ঝলক রক্তের ছোপ লাগল যেন ফারহানার। লজ্জায় রাঙা হয়ে উঠল তার মুখ। কিন্তু নিজকে সামলে নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, এসব কথায় তার অবমাননা হয়, তিনি অনেক বড়। আয়েশা আলিয়েভা ফারহানার হাত দুটি টেনে নিয়ে তাড়াতাড়ি বলল, এটা আমার একটা নির্দোষ আবেগ মাত্র, মাফ করো বোন, আল্লাহ নিশ্চয় আমাকে ক্ষমা করবেন। ফাতিমা ফারহানা আয়েশা আলিয়েভার কপালে একটা চুমু দিয়ে বলল, আমরা দুর্বলতার ঊর্ধ্বে নই, সেজন্য সবসময় আমাদের আল্লাহর সাহায্য চাওয়া উচিত। এ দুর্বলতা কি সবসময় অন্যায়? বলল আয়েশা আলিয়েভা। মানবমনের এ এক স্বভাব অনুভূতি। শরীয়তের সীমা না ডিঙালে এটা অপরাধ নয় বলে আমি মনে করি। এ সময় রেলওয়ের স্টেশন মাইকে তাসখন্দ ট্যুরিস্ট এক্সপ্রেসে যাত্রীদের আসন নেয়ার জন্য অনুরোধ করা হল। আর কথা বলল না কেউ। আয়েশা আলিয়েভা ফারহানার একটা হাত টেনে নিয়ে মৃদু চাপ দিয়ে বলল, আসি বোন, আবার দেখা হবে, খোদা হাফেজ। ফারহানাকে বিদায় দিয়ে রোকায়েবার হাত ধরে দুজনে একসাথে প্রবেশ করল সুলাইমানভের অফিসে। লংকটের ঢাকা তাদের গোটা শরীর, মাথায় পশমের টুপি, তা কপাল এবং দুগালের একাংশ পর্যন্ত ছাড়া গোটা দেহটাই ঢাকা। সুলেমান তাদের জন্যই অপেক্ষা করছিল। তারা ঘরে ঢুকতেই সে উঠে দাঁড়াল। কাছে এসে মুখ নিম্নমুখী রেখেই বলল, আমরা প্রাইভেট দরজা দিয়ে প্ল্যাটফর্মে ঢুকব, কেউ কিছু জিজ্ঞেস করবে না। তবু কেউ জিজ্ঞেস করলে নতুন নাম বলবেন। আয়েশা আলিয়েভা হবেন লিলিলিয়েভা এবং রোকায়েভা হবেন নিনিয়েভা। এই নামেই
টিকিট কার্ড হয়েছে। ট্রেনের গোটা সময়ে আপনারা এ নামেই পরিচিত হবেন। কথা শেষ করে ঘুরে দাঁড়াল সুলেমান্নব। তারপর আসুন বলে চলতে শুরু করল। খুব স্বাভাবিক ভঙ্গিতেই হেঁটে চলছিল। দেখলে মনে হয় তিনজন রেলওয়েরই কেউ হবেন। রেলওয়ে সিকিউরিটি ব্যবস্থার মধ্যে দিয়েই তারা চলছিল। প্রবীণ সুলেমানববকে দেখে সবাই রাস্তা ছেড়ে দিয়েছে। প্ল্যাটফর্মে এসে পৌঁছল ওরা। বাম দিকে প্ল্যাটফর্মের গেটটি দেখতে পেল আয়েশা আলিয়েভা। সেখানে বিরাট লাইন। রেলওয়ে কর্মচারীদের সাথে সিকিউরিটির একদল লোক সবার টিকিট কার্ড পরীক্ষা করছে। কার্ডের ফটোর সাথে মিলিয়ে দেখছে বিশেষ মানুষকে। অনেকের মাথায় টুপি, হ্যাট খুলে মিলিয়ে দেখছে। বিশেষ করে মহিলা যাত্রীদের ক্ষেত্রেই এ কড়াকড়িটা বেশি দেখা যাচ্ছে। প্ল্যাটফর্মে পাশাপাশি চলতে চলতে সুলেমানব নিম্ন স্বরে বলল, ট্রেনে ওঠার পর আপনাদের দায়িত্ব আমি অবশ্যই পালন করব, তবে কোনো অসুবিধা না হোক আমি প্রার্থনা করি। ট্রেনে 2 সিটের বেশ কিছু রিজার্ভ বার্থ আছে। সস্ত্রীক এবং বিলাসী পার্টি বস অথবা বিশেষ বিদেশি কোনো রাষ্ট্রীয় মেহমানের জন্য এসব বার্থ রাখা হয়েছে। সুলেমানব এ ধরনেরই একটি বার্থ জোগাড় করেছে আয়েশা আলিয়েভাদের জন্য। ইঞ্জিনের পরে কয়েকটি লাগেজ ভ্যান, তারপর প্যাসেঞ্জার কম্পার্টমেন্টের প্রথম বার্থ সেটা। সুলেমানব বার্থটি আয়েশা আলিয়েভা ও রোকায়েভাকে দেখিয়ে চলে গেল। বার্থ দেখে দুজনে খুশি হল। দীর্ঘ পথ আরামেই যাওয়া যাবে। ভেতর থেকে দরজা বন্ধ করে শুয়ে পড়লে ঝামেলা থেকেও বাঁচা যাবে। বিশেষ করে এক প্রান্তের ঘর হওয়ার কারণে নিরিবিলিই থাকা যাবে। ঠিক 9টায় ট্রেন ছেড়ে দিল। ট্রান্স সাইবেরিয়ান রেলের মধ্যে এটা অত্যন্ত দ্রুতগামী ট্রেন। ঘণ্টায় 100 মাইল চলে। মস্কো থেকে তাসখন্দ রেলপথ 2000 মাইল। সময় লাগবে 20 ঘণ্টা। মাঝখানে ট্রেন একবার থামবে। ইউরোপ থেকে এশিয়ার প্রবেশমুখে ইউরাল পর্বতমালার গোড়ায়, ইউরাল নদীর তীরে, ইউরাল শহরে তেল নেবার জন্য। সেটা সকাল 7টায়। তারপর একেবারে গিয়ে তাসখন্দে থামবে সন্ধ্যা 5টার দিকে। ট্রেন এখন ফুল স্পিডে চলছে। বার্থের দরজা বন্ধ করে দুজন শুয়ে পড়ল। ভোর 5টায় তাদের ঘুম ভাঙল। উঠে অজু করে নামাজ পড়ল। ভালোই কাটল রাতটা। সামনে একটা দিন বাকি। ট্রেনে কি আর কোনো চেকিং হবে? রেল পুলিশকে তেমন ভয় নেই, কিন্তু ফ্রেল লোক কি ট্রেনে নেই? না থাকাটাই অবিশ্বাস্য। আলিয়েভা জানে কমিউনিস্ট সরকারের গোয়েন্দা থাকে না এমন কোনো জায়গা নেই। বিশেষ করে পাবলিক প্লেস, গণসমাবেশের ক্ষেত্রগুলোতে তারা না থেকেই পারে না। ট্রেন এমনই একটি জায়গা। এই ট্রেনে বিদেশিরা, গণ্যমান্য পার্টির বসরা থাকেন। অতএব তারা না থেকেই পারে না। এসব নানা কথা ভেবে আয়েশা আলিয়েভা রোকাইভাকে বলল, রিভলভার কাছে রেখো, সাবধান থাকতে হবে আমাদের। দিনের আলোতে কারো নজরে পড়ে যাবার সম্ভাবনা আমাদের আছে। এ ট্রেনে রুম সার্ভিসের ব্যবস্থা আছে, সুতরাং বাইরে না বেরুলেই চলে। তারা ঠিক করল খাওয়া দাওয়া সেরে আরেকবার আচ্ছা করে ঘুমাবে তারা। রোকাইভা বলল, ট্রেনের কোথায় কি আছে, কারা কোথায় রয়েছে, এসব একবার দেখে নিলে হতো না? আলিয়েভা খুশি হয়ে বলল, ঠিক আছে রোকাইভা। ওরা বেরিয়ে গোটা ট্রেনটা একবার দেখে এলো। ট্রেনের ডাইরেক্টরের রুমের পাশেই রেলওয়ে পুলিশের রুম। এরপর ট্রেনে একটা ক্যান্টিন আছে। এ কয়টি বাদে অন্য সবগুলো প্যাসেঞ্জারদের জন্য ট্রেনে লম্বালম্বি দীর্ঘ করিডোর রুমগুলোর সামনে দিয়ে এসেছে। এ করিডোর দিয়েই একবার ঘুরে এলো আয়েশা আলিয়েভা ও রোকাইয়েভা। অধিকাংশ রুমের দরজা বন্ধ। কারো কারো সাথে দেখা হল করিডোরে। 5 জন পুলিশকে পুলিশ রুমের সামনেই দেখা গেল। ঘুরে এসে তারা নাস্তা খেতে বসল। গাড়ির গতি এ সময় কমে এলো। একসময় থেমে গেল গাড়ি। ঘড়ির দিকে তাকিয়ে আয়েশা আলিয়েভা সামনের দিকে তাকিয়ে দেখল সামনেই ব্রিজ ইউরাল নদীর উপর। নদীটি ইউরাল পর্বতমালা থেকে বেরিয়ে কাস্পিয়ান সাগরে গিয়ে পড়েছে। ইউরালস্ক নগরীর নদী তীরের সামান্য অংশ নজরে আসছে। ঘরবাড়ি ও মানুষের আচার আচরণে এখানে ইউরোপীয় ধাঁচটাই মুখ্য। তবে এখানকার পল্লী জীবনে কাজাকদের অনেক বৈশিষ্ট্যই চোখে পড়ে। বহুদিন আগে আয়েশা আলিয়েভা মস্কো যাবার পথে এই ইউরালস্কে কদিন ছিল। গাড়ির জানালা দিয়ে রোকায়েভাও একদৃষ্টে তাকিয়েছিল বাইরে, কিন্তু তার দৃষ্টি যেন এখানে নেই, কোথায় যেন হারিয়ে গেছে। রোকায়েভার দিকে তাকিয়ে আয়েশা আলিয়েভা বলল, কারো কথা নিশ্চয় মনে পড়ছে রোকায়েভা? পড়ছে। কার কথা?
দাদির কথা। আর কেউ নেই আমার। জানি না কোথায় আছেন তিনি, দেখতে আর পাব কি না। ভেবো না রোকায়েভা, সাইমুম আমার এবং তোমার খোঁজ যখন পেয়েছে তখন তোমার দাদি তাদের নজরের বাইরে নয়। ঠিক বলছ বউ, আমার দাদিকে গিয়ে দেখতে পাব? আমার ধারণা মিথ্যা না হলে জুবায়েরব তার ব্যবস্থা করেছে। এতক্ষণে রোকায়েভার মুখে হাসি ফুটে উঠল। ঠিক বলেছ। জুবায়েরব প্রতিটি বিপদ মুহূর্তে অদৃশ্য থেকেও আমাদের পাশে দাঁড়িয়েছেন। দেখেছ তাকে? না। ইচ্ছা হয়নি কখনো? রোকায়েভার আলিয়েভার দিকে চেয়ে একটু ভ্রুকুটি করে বলল, তোমার প্রশ্নটা সরল নয়। জুবায়েরব নিশ্চয় সাইমুমের ভালো কর্মী। আয়েশা আলিয়েভার একটু মুখ টিপে হাসল, কোনো জবাব দিল না। কথা বলল রোকায়েভাই আবার। বলল, দেশে যাচ্ছি। তোমার কারো কথা মনে পড়ছে না? আমার কেউ নাই। কেউ নাই? নেই। বুকে হাত দিয়ে বলো, কেউ নেই। কারো কথাই তোমার মনে পড়ছে না? আয়েশা আলিয়েভা কথা বলল না। তার চোখটা উজ্জ্বল, মুখটা কেমন আরক্তিম হয়ে উঠল। বলল, তোমার ইঙ্গিত বুঝেছি রোকাইভা। এমন কতই তো ভাবতে পারি, কত নয়, একটাই ভাবতে পারো। কিন্তু সে ভাবাটা যদি অন্যায় হয়, তার প্রতি অবিচার হয়। গলাটা একটু ভারী আয়েশা আলিয়েভার। এ প্রশ্নের জবাব কি তোমার চাই আলিয়েভা? আমি আর কোনো কথা বলব না বলে রোকাইভার পিঠে একটা ছোট কিল দিয়ে উঠে গিয়ে বাথে শুয়ে পড়ল সে। গাড়ি তখন নড়ে উঠেছে, চলতে শুরু করেছে। রোকাইভাও উঠে গিয়ে তার সিটে শুয়ে পড়ল। ট্রেন চলছে তখন ইউরাল পার্বত্যভূমির উপর দিয়ে। এ পার্বত্য অঞ্চল পেরুলেই তুরান সমভূমি, কাজাকদের এলাকা। ঘুমিয়ে পড়েছিল আয়েশা আলিয়েভা এবং রোকাইয়েভা দুজনেই। দরজার ঠক ঠক শব্দে তাদের ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে দুজনে দুজনার মুখের দিকে তাকাল। উভয়েরই চোখে জিজ্ঞাসা, কে হতে পারে? টিকিট চেকার, নাকি পুলিশ, অথবা ডাইরেক্টর সুলেমান ভো? আয়েশা আলিয়েভা উঠে দাঁড়াল, কাপড় চোপড় ঠিক করে নিয়ে দরজার দিকে গিয়েও আবার ফিরে এল। এসে ওভারকোটটি গায়ে চাপাল সে। দরজা খুলল আলিয়েভা। দরজার মাঝারি বয়সের সুঠাম স্বাস্থ্যের দুজন লোক। তারা খোলা দরজা পথে ঘরে ঢুকল, অনুমতির অপেক্ষা করল না। আলিয়েভা তাদের পিছনে পিছনে এলো ঘরে। ওরা ঘরের চারদিকে একবার নজর করে ওদের দুজনের দিকে আরেকবার ভালো করে তাকিয়ে বলল, আপনাদের টিকিট কার্ড দেখি। দুজনে টিকিট কার্ড বের করে ওদের হাতে দিল। কার্ড দুটির উপর নজর বুলিয়ে আয়েশা আলিয়েভার দিকে মুখ ফিরিয়ে জিজ্ঞেস করল, আপনার নাম? কার্ডই তো লিখা আছে, বলল আয়েশা আলিয়েভা। তারপর ওই লোকটি রোকায়েভার দিকে চেয়ে জিজ্ঞেস করল, আপনার নাম? নিনিয়েভা, বলল রোকায়েভা। ওদের দুজনের চোখে একটা সংশয় সন্দেহ স্পষ্টই ধরা পড়ল আয়েশা আলিয়েভার কাছে। ওরা পরিচিতি কার্ড নিয়ে ঘর থেকে বেরুবার জন্য ফিরে দাঁড়াল। তারপর বলল, আপনারা দুজনে এখনই আসুন আমাদের সাথে, বলে তারা রুম থেকে বেরুল। আয়েশা ওভারকোট পরেই ছিল, রোকায়েভাও পরে নিল। তারপর ওদের পিছু পিছু বেরিয়ে এল রুম থেকে। আয়েশা আলিয়েভার দুটো হাত ওভারকোটের দুই পকেটে। পকেটের দুটো হাত গিয়ে স্পর্শ করেছে সাইলেন্সার লাগানো দুটো রিভলভারকে। সেই পুলিশ রুমে তারা এল। ওদের সাথে সাথে আয়েশা আলিয়েভা এবং রোকায়েভাও প্রবেশ করল সে ঘরে। পুলিশ ৫ জন ঘরে বসে ঝিমুচ্ছিল। সেই দুজন ওদেরকে ঘর থেকে বেরিয়ে যেতে বলল। বুঝা গেল পুলিশরা অনিচ্ছা সত্ত্বেও উঠে দাঁড়াল এবং এমন করে তাকাল যাতে মনে হল কেউ বসে মজা করবে, কেউ বাইরে দাঁড়িয়ে সময় গুনবে, এতে তাদের ঘোর আপত্তি। ওরা বেরিয়ে গেল। সাথে সাথে অটোমেটিক দরজা বন্ধ হয়ে গেল। আয়েশা আলিয়েভা নিশ্চিত হল এরা রেলওয়ের নয়, গোয়েন্দা বিভাগের লোক। আর দেখলেই বুঝা যায় লোক দুটি লম্পট চরিত্রের। গোয়েন্দা দুজন গিয়ে পাশাপাশি চেয়ারে বসল। ধীরে সুস্থে মুখ খুলল একজন, আমরা আপনাদের সাহায্য করতে চাই। কথা বলার ধারাটাই কেমন কুৎসিত ধরনের। আয়েশা আলিয়েভা সেদিকে ভ্রুক্ষেপ না করে জিজ্ঞেস করল, কি সাহায্য? আপনাদের পরিচয় আমরা জানি, দাঁত বের করে উত্তর দিল সাথের লোকটি। কি পরিচয়? জিজ্ঞেস করল আয়েশা আলিয়েভা। তাদের একজন তাড়াতাড়ি পকেটে হাত দিয়ে দুটো ফটো বের করল, বলল, এই দেখুন আপনার ছবি, আপনারা মস্কুভা বন্দি শিবির থেকে।
কথা শেষ না করেই লোকটা উঠে দাঁড়াল এবং একটা কুৎসিত হাসির সাথে আলিয়েভার দিকে এগিয়ে এল। আয়েশা আলিয়েভা একটু সরে দাঁড়াল। পাশের লোকটাও উঠে দাঁড়িয়েছে। খপ করে একটা হাত ধরে ফেলেছে সে রোকায়েভার। রোকায়েভা এক ঝটকায় তার হাত খুলে নিয়েছে। এদিকে লোকটা বলল, দেখুন, আপনারা আবার সেই জেলে যান তা আমরা চাই না। যদি কথা শেষ না করেই লোকটা আবার এগিয়ে এল আয়েশা আলিয়েভার দিকে। ওদিকের ওই লোকটি এক পা করে আগোচ্ছে রোকায়েভার দিকে। ওদের চোখে মুখে লাম্পট্যের শয়তানি নাচ। আয়েশা আলিয়েভার দুহাত তখনও ওভারকোটের পকেটে। বিদ্যুৎ বেগে রিভলভার সমেত তার একটি হাত বেরিয়ে এল। লোকটার বুক বরাবর তাক করে বলল, আর এক পা এগুলে। মুহূর্তের জন্য লোকটির চোখ ছানা বড়া হয়েছিল, কিন্তু তারপর সে দ্রুত হাত দিল পকেটে। কিন্তু তার হাত পকেট থেকে বেরুবার আগেই আয়েশা আলিয়েভার রিভলভার অগ্নি উদ্গীরণ করল। লোকটি ঝরে পড়ল মেঝের উপর। গুলি করেই আলিয়েভা অপর লোকটির দিকে ঘুরে দাঁড়াল। দেখল লোকটি ঝাঁপিয়ে পড়েছে রোকায়েভার ওপর। রোকায়েভার হাতেও রিভলভার। আলিয়েভা তার রিভলভারের ট্রিগার চেপে ধরল আরেকবার। সেই সাথে রোকায়েভার রিভলভারও অগ্নি উদ্গীরণ করল। লোকটা বোটা থেকে খসে পড়া পাকা ফলের মতোই ঝরে পড়ল মেঝের উপর। লাফ দেয়া অবস্থাতেই মুখ থুবড়ে পড়ে গেল মেঝেতে। তাড়াতাড়ি রিভলভার পকেটে ফেলে তারা দরজা খুলে বেরিয়ে এল রুম থেকে। সাইলেন্সার থাকায় গুলির কোনো শব্দ হয়নি, কিন্তু দরজা খোলার সাথে সাথে বারুদের গন্ধ বেরিয়ে এল। তাদের তাড়াতাড়ি বেরিয়ে আসতে দেখে মনে হল পুলিশরা একটু কৌতুক অনুভব করল। দুজন পুলিশ দরজার দিকে এগিয়ে এল। ঘরের ভেতর চাইতেই তাদের চোখ ছানা বড়া হয়ে গেল। তাদের এ অবস্থা দেখে অন্য তিনজনও এসে দরজার সামনে দাঁড়াল। বিস্ময় আতঙ্কে হা হয়ে গেল তাদেরও মুখ। আয়েশা আলিয়েভা এবং রোকাইয়েভা তাদের পিছনেই দাঁড়িয়েছিল। তারা আবার রিভলভার হাতে তুলে নিল। আয়েশা আলিয়েভা তার দুহাতে দুটি রিভলভার উঁচিয়ে চাপা স্বরে বলল, ঘরে ঢুকে যাও, একটু এদিক ওদিক করলে সবার মাথা উড়ে যাবে। দুজন পিছনে ফিরে তাকাল। তারপর সুর সুর করে সবাই ঘরে ঢুকে গেল। ঘরে ঢুকলে আয়েশা আলিয়েভা দ্রুত দরজা বন্ধ করে দিল। দেখল ঘরের চাবিটা দরজাতেই ঝুলছে। দরজায় চাবি লাগিয়ে দিল সে। মাত্র ২-৩ মিনিটের মধ্যে সাং হয়ে গেল এসব ঘটনা। পুলিশ রুমটি পেছনের দিকের শেষ রুমে বলে এদিকে মানুষের আনাগোনা কম। আয়েশা আলিয়েভা খুশি হল, কারো চোখেই এ ঘটনা পড়েনি। পাশেই ডাইরেক্টর সুলেমান ভের রুম। তার রুম বন্ধ। আয়েশা আলিয়েভা একবার মনে করল তাকে সব কথা বলে আসে, কিন্তু পরে ভাবল তার কিছু না জানাই ভালো। জবাবদিহি করতে সুবিধা হবে তার। রোকায়েভা বলল, চলো তাহলে, এখন আমাদের রুমে যাই। আয়েশা আলিয়েভা মাথা নেড়ে বলল, না, আর রুমে নয়। অবশিষ্ট কয়েক ঘণ্টা এখানে দাঁড়িয়ে পাহারা দিয়েই কাটাতে হবে। শত্রু শেষ হয়েছে কিনা আমরা এখনও জানি না। ট্রেন তীব্র গতিতে এগিয়ে চলছে। অরল হ্রদকে ডান পাশে রেখে তুরান সমভূমি ধরে এগিয়ে যাচ্ছে। অরল হ্রদের পূর্ব পাশে পৌঁছে আর ১০০ মাইল দক্ষিণ পূর্বে এগুলেই সিভ দরিয়া পাওয়া যাবে। তারপর সির দরিয়ার তীর ধরেই ট্রেন চলবে প্রায় ৩৫০ মাইল। তাসখন্দের ১৫০ মাইল উত্তরে পৌঁছে ইজের দরিয়া একটু পশ্চিমে সরে গিয়ে তাসখন্দের মাইল ৫০ দক্ষিণ দিয়ে এগিয়ে তাজিকিস্তানে প্রবেশ করবে। আর ট্রেন সোজা এগিয়ে যাবে তাসখন্দে। বাইরে থেকে মুখ ফিরিয়ে চোখ বন্ধ করল আয়েশা আলিয়েভা। ট্রেনে তাদের উপর আর কোনো আক্রমণ হবে বলে মনে হয় না। অরল হ্রদের অরলঙ্ক শহর তারা পেরিয়ে এসেছে। তাসখন্দের কাছাকাছি অরিস জংশন ছাড়া মাঝখানে কিজিল ওরস নামে একটা ছোট্ট শহর আছে, কিন্তু ট্রেন থেকে ওয়্যারলেস না করলে সেখান থেকে বিপদের সম্ভাবনা নেই, কারণ ট্রেন সেখানে থামে না। আর ওয়্যারলেস তো সুলেমান ভের কাছে। গোয়েন্দা দুজনের কাছে হয়তো ওয়্যারলেস ছিল, কিন্তু সেগুলো আর কোনো কাজে আসছে না। এসব ভেবে খুব খুশি হল আয়েশা আলিয়েভা, কিন্তু এরপর কি তার কিছুই জানে না আলিয়েভারা। শুধু এতটুকু তাদের বলা হয়েছে, ট্রেনসি দরিয়া এলাকায় পৌঁছার পর তাদের সব দায়িত্ব তাসখন্দ সাইমুমের উপর বর্তাবে। তারাই সব ব্যবস্থা করবে। বাইরের বাতাসে যেন সির দরিয়ার স্নিগ্ধ পরশ অনুভব করল আলিয়েভা। ওতে যেন নতুন জীবনের এক আশ্বাস। রোকায়েভা বাইরে তাকিয়েছিল। আলিয়েভাও তার দৃষ্টি মেলে ধরল বাইরে। তার চোখ দুটি খুঁজে ফিরছে সির দরিয়ার সবুজ উপত্যকা, তার রূপালী বুক।